যে পশ্চিমবাংলায় এসআইআর করার মতন দম বিজেপি দলের বা কেন্দ্রীয় সরকারের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছে এসআইআর হবে না, হবেই না, দেশে নরেন্দ্র মোদী এগিয়ে থাকতে পারে, বিজেপি এগিয়ে থাকতে পারে, রাজ্যে তৃণমূল কংগ্রেস এতটাই এগিয়ে আছে, কিন্তু বিজেপির আসন সংখ্যা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটাই হবে। আজকের দিনে একমাত্র সিস্টেমেটিক্যালি 294টা বিধানসভা কেন্দ্রের তথ্য যদি কোনো একটা নেতার হাতে থাকে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপির একটা লিডারের নাম বলো যে মাটিতে লেগে আছে, মানে মাটির সাথে লড়ছে, মাটিতে দাঁড়িয়ে লড়ছে, তৃণমূলের সাথে লড়ছে। শুভেন্দু দুপা আগায় আর এক পাক পিছাতে বাধ্য হয়, নাকি শেষ বেলায় যখন টাকা আসে, যখন টাকা মানে দলের কর্মীরাই ভাগ বাটোয়া করে নিয়ে নেয় বলে অভিযোগ। কুণাল ঘোষের ভাষায় বলবো মার্কেট করে দেওয়া, মার্কেটিং করা। এই মার্কেটিং এর প্রত্যুত্তর কি বিজেপির কাছে আছে? আমার চোখে ধরা পড়েনি। 2026 নির্বাচনের আগে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর ভিডিও, যে কটা ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে একটা মানুষ অনেক দেখেছে, অনেক মন্তব্য করেছেন। কার্যত সেখানে দেখা যাচ্ছে তিনি প্রথমেই বলছেন যে সেই হেডারে লেখা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, দাবি করেছেন যে 250টা আসন, বিজেপি 50টা আসনেও নাকি পৌঁছাবেন না, তৃণমূল 250টা আসন পাবে, এবারে বিজেপি 50টা ক্রস করতে পারবেন না, সেটাই নাকি কার্যত মেনে নিয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যারকে জিজ্ঞাসা করবো, স্যার কবে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথা বলে দিচ্ছেন, এই যে আইপ্যাকের কথা শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেন আগে অগ্রিম, একটা কর্পোরেট সংস্থার কথা শুনে রাজনীতির কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কথাগুলো কি করে আপনি মেনে নিচ্ছেন স্যার, বা কার্যত আপনি মানলেন কি করে, আমাদের খুব জানতে ইচ্ছা হচ্ছে। একটা হলো যে তুমিও বা মানে ধরে নিচ্ছ কেন যে ওই হেডলাইনটা মানে আমি বলে দিয়েছি। সোশ্যাল মিডিয়াতে তোমরা যারা হেডলাইন করো, অনেক সময় তোমরা তোমাদের মন মর্জি মতন করো। হেডলাইন তোমরা করো বেশি সংখ্যক দর্শক পাওয়ার জন্য। আমি আসলে যেটা বলবার চেষ্টা করেছিলাম সেটা হলো যে দেখো, মানি পাওয়ার, মাসল পাওয়ার এবং সরকারি প্রশাসনের দিক থেকে তৃণমূল কংগ্রেস এতটাই এগিয়ে আছে যে তৃণমূল কংগ্রেসকে এর যে বিপুল পরিমাণে আঞ্চলিক শক্তি হিসাবে যে টাকা আছে, তার সাথে লড়াই করার মতন টাকা কি বিজেপি রাজ্যে খরচা করবে? সে বিহারে খরচা করবে, উত্তরপ্রদেশে খরচা করবে জেতার জন্য। কিন্তু পশ্চিমবাংলায় কি মোদী অমিত শাহরা একইভাবে তৃণমূলের সমকক্ষ টাকা খরচা করতে পারবে? এবং খরচা করলেও সেটা নির্বাচনের অনেক আগে, মানে আজকের দিনে খরচা করতে পারবে? নাকি শেষ বেলায় যখন টাকা আসে, যখন টাকা মানে দলের কর্মীরাই ভাগ বাটোয়া করে নিয়ে নেয় বলে অভিযোগ, সেই শেষ মুহূর্তে টাকা কিছু আসবে? টাকার ব্যবহার নিয়ে আমি প্রশ্ন তুলেছি এবং বলেছি যে তৃণমূল টাকার জায়গা থেকে রাজ্য স্তরে অনেক এগিয়ে। দেশে নরেন্দ্র মোদী এগিয়ে থাকতে পারে, বিজেপি এগিয়ে থাকতে পারে, রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে বিপুল টাকা আছে তার ধারে কাছে টাকার ব্যবহার আমরা বিজেপির মধ্যে দেখিনি। এটা এক। দ্বিতীয় যেটা বলেছি সেটা হলো যে যেভাবে সরকারি প্রশাসন তৃণমূল ব্যবহার করে, বিশেষ করে আমি বলবো তোমাকে যে পুলিশ প্রশাসন, সাধারণ অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে ব্যবহার করে, কার্যত তৃণমূল কংগ্রেস প্লাস রাজ্যের প্রশাসন ভোটের সময় তৃণমূলের হয়ে নেমে যায়। ফলে এই প্রশাসনকে কি সত্যি নিউট্রালাইজ করতে পারবে? এই প্রশাসন যদি তৃণমূলের হয়েই ভোটের দিন পর্যন্ত চলে, তাহলে কিন্তু বিজেপির আসন সংখ্যা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটাই হবে। এইটাই আমি বলছি। থার্ড যেটা আমি বলেছি যে কথায় কথায় তৃণমূল কংগ্রেস মারধর করে, মানে তৃণমূল কংগ্রেস কি ধরনের মারধর করে সেটা আমরা প্রতিনিয়ত দেখি। মানে বিজেপি ছেড়ে দাও, মানে সাধারণ মানুষও নিরাপদ নয়, এতটাই অত্যাচারী তৃণমূল কংগ্রেস। ফলে যেভাবে মাসুল পাওয়ার তৃণমূল কংগ্রেস অত্যাচার, মাসুল পাওয়ার ইউজ করে অত্যাচার করে, ধরো নির্বাচনের সময় পোস্টার লাগাতে দেয় না, ব্যানার লাগাতে দেয় না, পাড়ার ছেলেরা যারা পোস্টার ব্যানারের জন্য নামে তাদেরকে মারধর করে ঘরে ঢুকিয়ে দেয়। তারপরে ভোটের স্লিপ সেটা বন্টন করতে দেয় না।
যদি মিছিলে কাউকে দেখে, বিরোধী মিছিলে, তাহলে এমনকি থানার থেকে পর্যন্ত ফোন যায়। এমনকি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বাড়িতে গিয়ে বাবা মাকে বলে, আপনার ছেলেকে কিন্তু ওই জায়গায় দেখলাম, বিরোধী শিবিরে দেখলাম, এটা কিন্তু ভালো হচ্ছে না। এই ধরনের থ্রেট, যে ভয়ঙ্কর থ্রেট হয়, তারপরে ভোটের আগের দিন যারা বুথে বসবে, যে কয়েকজন তাও বুথে বসবে, তাদেরকে মারধর করা, তাদেরকে শাসানো, তাদেরকে ভয় দেখানো, এবং মানে এবং শেষ বেলায় এসে এই ভুয়ো ভোটার যারা আছে, মৃত ভোটার আছে, তাদের এগেনস্টে প্রক্সি ভোট করে দেওয়া। তার মানে যে মাসুল পাওয়ার তৃণমূল কংগ্রেস, যেটাকে ভদ্র ভাষায় বলা হয় সংগঠন, আসলে এটা হলো মাসুল পাওয়ার, ইল্লিগালি মাসুল পাওয়ার, ইল্লিগাল মাসুল পাওয়ার, অর্থাৎ অবৈধভাবে মাসুল পাওয়ার ব্যবহার করে শাসক, মানে তুমি দেখবে এই যে ডায়মন্ড হারবারে 7.5 লক্ষ ভোটে জিতলাম, অথবা তুমি মনে করো ক্যানিং পূর্বে 2 লাখ ভোটে জিতে গেলাম, এই গল্পগুলো আসলে মাসুল পাওয়ারের গল্প। তো এখন আমরা জানি এগুলো মানে সিপিএম এর আমলে অনিল বসু আরামবাগে এরকম 5 লাখ ভোটে জিতে গেছিলেন। ফলে এইগুলো না, মানে কিভাবে টেরর, সন্ত্রাসের মাধ্যমে জয় হয় আমরা জানি। ফলে এবং একইভাবে তুমি নিশ্চয় লোকসভা নির্বাচনের সময় দেখেছো যে কিভাবে কেশপুরের টেরর হয়েছিল। জিনিস আপনি যে কথাটা, আমি যেটা বলতে চাইছি, আমার বলাটা একটু শেষ করতে দাও। ফলে আমি যেটা বলবার চেষ্টা করেছি যে যেভাবে মানি পাওয়ারে তৃণমূল কয়েক যোজন এগিয়ে, মাসুল পাওয়ারে কয়েক যোজন এগিয়ে, সরকারি প্রশাসনকে ব্যবহারের করার ক্ষেত্রে কয়েক যোজন এগিয়ে, একইভাবে মিস ইনফরমেশন, অর্থাৎ দেশের মধ্যে নরেন্দ্র মোদীরা বা অমিত শাহরা হলো গুরুদেব, মানে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার ব্যাপারে, কিন্তু পশ্চিমবাংলাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসন বা তার রাজ্য সরকার বা তার দল যেভাবে মানে ব্যাখ্যা করে, মিস ইনফরমেশন দেয় প্রতিনিয়ত, না মানুষকে বিভ্রান্ত করে দেয়, এবং যেটা মিথ্যে সেটাও সত্যি করে দেয় তাদের পক্ষে, যেটা মানে কুণাল ঘোষের ভাষায় বলবো মার্কেট করে দেওয়া, মার্কেটিং করা। এই মার্কেটিং এর প্রত্যুত্তর কি বিজেপির কাছে আছে? আমার চোখে ধরা পড়েনি। এবং একই সাথে আমি এই প্রশ্নটা তুলেছি যে পশ্চিমবাংলায় এখন যে বুথ হচ্ছে 94,000-এর মতন, সেই বুথের কত শতাংশ, অর্থাৎ 55% মতন বুথে বিজেপি একটা লড়াই দেওয়ার মতন সাংগঠনিক শক্তি আছে, বাদ বাকি বুথে কি হবে? এই জায়গা এবং একই সাথে লিডারশিপের ক্রাইসিসটাও আমার চোখে লক্ষ্য হয়েছে, যে শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপির একটা লিডারের নাম বলো যে মাটিতে লেগে আছে, মানে মাটির সাথে লড়ছে, মাটিতে দাঁড়িয়ে লড়ছে, তৃণমূলের সাথে লড়ছে। এই কনটেক্সটে আমি বলেছি যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টা আসন বলেন, তারা তিনি কিন্তু একটা বিজ্ঞানের উপর দাঁড়িয়ে বলছেন। কি বিজ্ঞানটা? এগুলো তো আছেই, এই ফ্যাক্টরগুলো আছেই, সঙ্গে আইপ্যাক যে টিম, তারা প্রতি মুহূর্তে ম্যানিপুলেট করছে, এবং আইপ্যাক টিম প্রতিনিয়ত তথ্য মানে সংগ্রহ করছে মানুষের থেকে। ফলে ওই তথ্যের উপর ভিত্তি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কনক্লুশন টানছেন, অর্থাৎ সেই তথ্য সঠিক বেঠিক সেটা তো রেজাল্টের সময় দেখা যাবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারবো না বিজেপি দলের কাছে 294টা বিধানসভার পরিসংখ্যান আছে। আমি বলতে পারবো না সিপিএম এর সুজন চক্রবর্তীর হাতে বা শতরূপের হাতে 294টা বিধানসভার কোনো তথ্য আছে, বা শুভঙ্করের কাছে কোনো তথ্য আছে। সেই তুলনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্তত ফার্স্ট হ্যান্ড মানে ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন সত্যি মিথ্যেটা তো আগামী দিনে বুঝতে পারবো, কিন্তু আজকের দিনে একমাত্র সিস্টেমেটিক্যালি 294টা বিধানসভা কেন্দ্রের তথ্য যদি কোনো একটা নেতার হাতে থাকে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কনটেক্সটে আমি বলেছি যে যদি অন্য ফ্যাক্টর গুলো, অর্থাৎ মানি পাওয়ার, মাসুল পাওয়ার, সরকারি প্রশাসনের যদি তুমি নিউট্রালাইজ করতে না পারো, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তথ্য বলছেন সেই তথ্য কিন্তু কাছাকাছি একটা রেজাল্ট আসতে পারে। মানে তো আপনি সেটাই মানছেন, হেডারে যা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি যুক্তি দিয়ে বোঝালেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথ্যগুলোই তো সত্যি। সেটা আবারও তোমায় বলছি, তোমরা মাঝপথে যেটা নিচ্ছ না, মানি পাওয়ার নিচ্ছ না, মাসুল পাওয়ার নিচ্ছ না। যদি মনে করো দেখা গেল এসআইআরটা বিজেপি সেন্ট্রাল ফোর্স দিয়ে করালো,
তাহলে তো আমার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই 250-এর তথ্য মিলবে না। যদি দেখা যায়, কিন্তু আমি মনে করি এসআইআর হবে না পশ্চিমবাংলায়, এটাও আমি বলেছি সেই ইন্টারভিউতে, যে পশ্চিমবাংলায় এসআইআর করার মতন দম বিজেপি দলের বা কেন্দ্রের সরকারের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছে এসআইআর হবে না, হবেই না, তার ইতিমধ্যেই যেটা হচ্ছে সেটা হলো যে জন্মের সার্টিফিকেট দেদারে তৈরি হচ্ছে, ভোট তোমার গিয়ে আধার দেদারে তৈরি হচ্ছে অভিযোগ। ফলে আমি বলছি দিনের শেষে তুমি মানে যারা অনুপ্রবেশকারী তাদের একজনকেও বার করতে পারবে না, উল্টো বেড়ে যেতে পারে। এইবার ইম্পর্টেন্ট, তার মানে কি, এসআইআর যদি হয় তাহলে রেজাল্ট এক, এসআইআর সাথে তুমি লড়াই করতে পারবে বিজেপি, তৃণমূল আর বিজেপি এসআইআর প্রশ্নে ওখানেই না বোঝা যাবে যে কার শক্তি কতটুকু। আবার একইভাবে আমি বলছি, একই সাথে আমি বলতে চাই যে তোমাকে মানে মানি নিয়ে নামতে হবে। দেখো আজকের দিনের যারা ভোটার তারা কিন্তু কনজিউমারে পরিণত হয়েছে। দেখো অনেক আদর্শগত কথা আমি বলতে পারি, আমি টেলিভিশনে দাঁড়িয়ে বলতে পারি এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত নয়, ভালো মন্দ এইভাবে বলতে পারি, উচিত অনুচিতের জায়গা থেকে বলতে পারি, আমি আদর্শগত অবস্থান থেকে মানে কথা বলতে পারি, কিন্তু এগুলো না দিনের শেষে কিন্তু মাটির রাজনীতি কিন্তু অন্য কথা বলে। এক একজন ভোটার কনজিউমারে পরিণত হয়েছে। তুমি টাকা দিচ্ছ কি, তুমি তাকে কি ধরনের বেনিফিট দিচ্ছ? তাহলে বেনিফিট তৃণমূল কংগ্রেস তার প্রকল্পের মধ্য দিয়ে দিচ্ছে এক, আর দ্বিতীয় যেটা ধরো নরেন্দ্র মোদী যদি আজকে সিদ্ধান্ত নেয় যে লক্ষ্মীর ভান্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে এই টাকা, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে একটা প্রকল্প ঘোষণা করে দিলাম, দিয়ে আমি বলছি 3000 টাকা দেবো। সেন্ট্রাল স্যার ঘোষণা করতে পারে না, রাজ্য সরকারের উপর তো নির্ভর করে না, কিন্তু সেন্ট্রাল ঘোষণা করতে পারে। সেন্ট্রাল ঘোষণা, যেমন আমি তোমায় বলছি যে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য চালু করেছে, আবার কেন্দ্র একটা প্রকল্প চালু আছে। ফলে পশ্চিমবাংলার সরকার কিন্তু কার্যত এখন বাধ্য হয়েছে কেন্দ্রের চাপে, বা কৃষকদের মধ্যে আন্দোলন কিছুটা হয়েছিল, তার ফলে কেন্দ্রের ওই প্রকল্পটা কিন্তু কৃষকদের যে টাকা 6,000 3 বেলা টাকা দেয়, ওটা কিন্তু এখন অনেকটাই রাজ্য সরকার মেনে নিয়েছে। আমি তোমায় বলছি যে টাকা বিতরণ করতে হবে, মানে ভোটারকে যদি তুমি 70-80 দশকের মতন ভোটার ভাবো যে আদর্শের উপর ভিত্তি করে ভোট দিবে, ইস্যুর উপর ভিত্তি করে ভোট দিবে, নেতৃত্বের উপর ভিত্তি করে ভোট দিবে, তাহলে ভুল ভাবছো। ভোটার বেসিক্যালি হলো, আমি ব্যতিক্রম তুমি অনেক লোককে দেখাতে পারবে, বেসিক্যালি ভোটার হলো আজকের দিনে কনজিউমার। এই কনজিউমার এর স্যাটিসফ্যাকশন রাজনৈতিক দলগুলো কিভাবে করছে, তারকে টাকা কি করে দিচ্ছে, বেনিফিট কি করে দিচ্ছে, তার উপরে কিন্তু ভোটটা অনেকটাই নির্ভর করে। স্যার যে প্রশ্নটা এই মুহূর্তে আপনার ওই ইন্টারভিউটা দেখার পর ক্রিয়েট হয়েছে যে আপনি সারাক্ষণ টিভি চ্যানেলে বসে এই শাসক দলের বিরোধিতা করেন। আমি বিরোধিতা করি না, একেবারে না, মানে ওটা একদম চূড়ান্ত মিথ্যে কথা বলা হয়েছে। আমি শাসকের, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন ইতিবাচক দিক যদি কোনো থাকে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিবাচক দিককে মানে দার্থহীন ভাষায় প্রশংসা করতে রাজি। আমি অতীতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পজিটিভ কোনো স্টেপ নিয়েছে, আমি মানে কাগজে পর্যন্ত হেডলাইন করে লিখেছি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমাদের সবসময় স্বপ্ন থাকতো কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচারদের এই ট্রাভেল গ্ল্যান্ড, মানে আমরাও কি পরিবার নিয়ে যেতে ঘুরতে যেতে পারবো না, কিন্তু বামফ্রন্ট সেটাকে কোনো কার্যকারী করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানে সেই উদ্যোগটা নিয়েছিল, যদিও খুব কঠিন ভাবে সেটা কার্যকারী করেছে, বেশিরভাগ টিচার সুযোগটা নিতে পারে না। কিন্তু ওই সময়ে আমি দার্থহীন ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছি। আমি আজকের দিনেও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো একটা ইতিবাচক সিদ্ধান্ত নেয়, আমি ফার্স্ট পার্সন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, পক্ষে আছি, এবং আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেঞ্জটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো তার যেভাবে শাসন করছে, যে দুর্নীতির উপর দাঁড়িয়ে তিনি প্রশাসন চালাচ্ছেন, যেভাবে তার দল মানি পাওয়ার মাসল পাওয়ারের উপর চলছে, তার রিপ্লেসমেন্ট আমি মনে করি যে আসুক কাম্য। যার জন্য আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে মমতা মানে 2026-এর নির্বাচনের আগে ধরো যদি দলটাও পরিবর্তন না হয়, অন্তত মুখটা পরিবর্তন হোক। মানে একদম আমি বুঝতে পেরেছি, কিন্তু স্যার কয়েকটা প্রশ্ন করে নিতেই হবে, আমাকে অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে। কয়েকটা প্রশ্ন না, আপনি প্রতিবাদ করেন বা ওই সরকারের, আবারও আমি বলছি আমি প্রতিবাদ করি না, সরকারের সমালোচনা করেন, না এটা ভুল ব্যাখ্যা যাচ্ছে। প্রথমত আমি কোনো প্রতিবাদ করি না, আমি কোনো মানে বিরোধিতা করি না, আমি কোনো ওপিনিয়ন তৈরি করি না। এইটা যারা ওপিনিয়ন তো আপনি তৈরি করে দিচ্ছেন,
আপনি তো স্যার বলছেন যে অভিষেকের কথা, আপনি আজকে 26 অনেকটা বাকি, এখনো অনেক দূর জল। জিনিস শোনো, বহু লোক আবেগবশত মনে করেন যে আমি যেন আমি মানে ওপিনিয়ন মেকার। একজন ওপিনিয়ন মেকার, এটা কিন্তু তোমার চ্যানেলে রাখবে, একজন ওপিনিয়ন মেকার আর একজন পলিটিক্যাল অ্যানালিস্ট এক নয়। একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হলো রাজনীতি যেভাবে আসবে সেইভাবেই তিনি সেটাকে তুলে ধরবেন, ব্যাখ্যা করবেন, নির্মাণ করবেন বা বিনির্মাণ করবেন। আর একজন ওপিনিয়ন মেকারের কাজ হলো সমাজের অগ্রগতির জন্য ওপিনিয়ন তৈরি করা। আমি একেবারেই মানে মতামত গঠনকারী লোক নই, আমি রাজনীতি বিশ্লেষণকারী লোক। এক, দ্বিতীয় যেটা সেটা হলো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিবাচক দিকের তীব্র সমর্থক, কিন্তু নেতিবাচক দিকের তীব্র সমালোচক। আমি বলছি এত তাড়াতাড়ি আপনি কি করে বলছেন যে এই আসন সংখ্যাটা মেপে দিচ্ছেন এত তাড়াতাড়ি? আমি আবারও বলছি, এটা মাপামাপি কি আছে? আমি আবারও বলছি যে মানি পাওয়ার, মাসল পাওয়ার এবং সরকারি প্রশাসনের বিরুদ্ধে যদি বিজেপি লড়াই করতে না পারে, যেটা অতীতে পারেনি, তাহলে কিন্তু এই নির্বাচনটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথ্যের উপর ভিত্তি করে ফলাফল আসবে। একটা জিনিস কি নয় যে এই শাসক দল আপনার ভিডিওটা নিয়ে কার্যত দেখলাম আমি ভাইরাল। শাসক দল একটা, আপনি নতুন করে শাসক দলে অক্সিজেন দেওয়ার জন্য কি এটা কি অক্সিজেনের কি ব্যাপার? যে বিশ্বনাথ চক্রবর্তীকে মানুষ জানে, তিনি যেভাবে কথা বলে এসেছেন, সেই বিশ্বনাথ চক্রবর্তী একটা কার্যত যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লিপস এন্ড বাউন্সে, সাথ দিচ্ছেন। দেখো এইটার মানে এটা তোমাদের মানে সোশ্যাল না, এটা হলো এটা অত্যন্ত ন্যারো মাইন্ডেড ভাবনা, নিচু ভাবনা। ধরো কালকেই যদি বিজেপি পশ্চিমবাংলার প্রশাসনকে নিউট্রাল করতে পারে, তাহলে তো পশ্চিমবাংলায় ক্ষমতায় বিজেপি আসবে। কালকেই যদি বিজেপি তৃণমূলের সাথে মানি পাওয়ারের লড়াই করতে পারে, তাহলে তো বিজেপি অনেক ভালো রেজাল্ট করবে। কালকেই যদি বিজেপিকে আমি দেখি যে তারা সঠিক মানে ভাবে প্রার্থী চয়ন করতে পেরেছে এবং এসআইআরটা করাতে পেরেছে, এসআইআরটা বিহারে যেমন করে হলো সেইভাবে করাতে পেরেছে, তাহলে আরেক রকম রেজাল্ট হবে। কিন্তু স্যার আপনার মন্তব্য গ্রাম বাংলার লোক শোনে, আপনি জানেন সাধারণ মানুষ লোকটা ওইটাও শোনে যে না সেই আপনার এই যে ক্রিটিক মন্তব্যটা, তো সেটা পেছনে রয়ে যাচ্ছে। আপনি আগেই বলে দিচ্ছেন স্যার, ভোটের আগে বলে দিচ্ছেন যে বিজেপি 50টার বেশি পেরোতে পারবে না, যা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই। এইটা আবারও তোমার বলছি, তোমাদের যে চাষ করে স্যার সেও আপনার কথা শোনে, যে বাসে যায় সেও আপনার কথা শোনে, কিন্তু আগে থেকে যদি আপনি মোটিভেট করে দেন একটা, আবারও বলছি তোমাদের কমিটমেন্ট থাকতে পারে, কিন্তু রাজনীতি চর্চাকারী হিসাবে আমি পরিষ্কার বুঝতে পারছি যে অর্থ শক্তি, যে প্রশাসনিক শক্তি তৃণমূল কংগ্রেস এবং মানে বেশি শক্তি আছে, তার সাথে লড়াই করতে তুমি যদি না পারো, তাহলে রেজাল্টটা এরকমই আসবে। স্যার এখনো তো 6-7 মাস বাকি আছে, নিয়োগ দুর্নীতির অলরেডি বিচার প্রক্রিয়া চলছে, কে ধরা পড়বে এখনো সাক্ষ্য প্রথম হয়েছে। আবারও বলছি তোমাদের একটা ভীষণ ভুল হচ্ছে যে যদি আমি দিনের শেষে দেখি যে সেন্ট্রাল ফোর্স খুব শক্তিশালী ভাবে আসলো এখানে, বা সিবিআইডি কাজ করছে, অথবা নির্বাচনের 6 মাস 8 মাস আগের থেকে জনসভাগুলোতে টাকা ঢালছে বিজেপি, অথবা যদি দেখি যে প্রার্থী তালিকা 2 মাস আগেই ঘোষণা করতে পেরেছে, অথবা সঠিক প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে, তাহলে রেজাল্ট কি আমি কি এই মানে রেজাল্ট কি 50 থাকবে নাকি বিজেপি, 100 থাকবে নাকি বিজেপি? তাহলে ভালো রেজাল্ট করবে বিজেপি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তুমি যদি মানি মাসল পাওয়ারের সাথে লড়াই করতে না পারো আর প্রশাসনকে নিরপেক্ষ না করতে পারো, তাহলে পঞ্চায়েতের নির্বাচনের মতনই আরেকটা ভোট হবে। তুমি পাম্পিং করতে পারছো কিনা, অর্থাৎ মানুষের কাছে এত আগে থেকে করলে তো ঠিকভাবে পৌঁছাবে না বুথে বুথে, তাহলে মানে সেই ডিফারেন্স তোমার সাথে আমার বলছেন স্যার 6-7 মাস আগে আপনি বলছেন এখন থেকেই টাকা ঢালতে হবে। মানে ধরো শুভেন্দু অধিকারীকে পার ডে এখন প্রতিদিন 4টে করে মিটিং করাতে হবে, মানে অন্তত পক্ষে প্রতিদিন 4টে জনসভা করছে না, করছে না, দল তাকে অনুমোদন দিচ্ছে না। তারপরে ধরো তোমাকে আমি বলছি যে সংকল্প পত্র ওরা শেষের দিকে এসে অমিত শাহ ওই ছাপিয়ে ভোটের 3 দিন আগে ওই কোন একটা হোটেলে দাঁড়িয়ে সেটা উদ্বোধন করলেন সংকল্প পত্র, ওর মধ্যে কি আছে আমরাই জানতে পারি না, সাধারণ মানুষ তো জানেই না। ইস্তেহার শুভেন্দু অধিকারী প্রতিদিন বলে যাচ্ছিলেন যে আমরা ক্ষমতায় আসলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিব, আমরা ক্ষমতায় আসলে প্রতি বছর এসএসসি দিব। শুভেন্দু অধিকারীকে ডেকে দিল্লির নেতারা বলেছে আগের থেকে তোমাকে বলা চলবে না সংকল্প যাত্রা, সংকল্প কি থাকবে না থাকবে, মত মানে করো পেলেন মত বলো। এই তো গল্প,
শুভেন্দু দুপা আগায় আর এক পাক পিছাতে বাধ্য হয় কেন্দ্রীয় নেতা। একটা জিনিস কি আপনি স্বীকার করবেন যে শুভেন্দু অধিকারী অনেকটাই মানুষের মনে কিন্তু জায়গা করে এবং নিয়েছে? একই সাথে তোমায় বলছি 2021-এর নির্বাচনের পরবর্তী সময়ে যে রাজনৈতিক হিংসা শাসক দল করেছে, রাজ্যের শাসক দল, যে 5 দিনে 54টা বিজেপির কর্মী সমর্থকের মৃত্যু, হাজার হাজার বাড়ি ছাড়া, 100-র উপরে রেপ, কলকাতা হাইকোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত, তাতে তো তৃণমূলে কোনো মাথা ধরা পড়েনি, কোনো বড় নেতা ধরা পড়েনি, বরঞ্চ তারা সব ছাড়া পেয়ে গেছে। ফলে বিজেপির কর্মী সমর্থকরা সেদিন দেখেছে যে দলের খুব কম নেতাই তাদের হয়ে কাজ করেছে বা তাদের পাশে দাঁড়িয়েছে। ফলে 24-এর নির্বাচনে নরেন্দ্র মোদী হাইপ তুলতে চেয়েছিল বটে, কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু সেইভাবে কেউ ছিল না। তুমি যদি লক্ষ্য করো, বুথে 50% বুথেই বিজেপি কর্মী সমর্থক ছিল না। এবং ফাইনালি যে কথাটা তোমাকে আমি বলতে চাই, সেটা ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, যে বিজেপির কর্মী সমর্থকরা যতক্ষণ পর্যন্ত মানে দেখতে পাবে না যে উপযুক্ত প্রার্থী আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মাঠে নামবে না। আমার কাছে একদম নির্দিষ্ট জেলা ধরে ধরে খবর আছে, বিজেপি কর্মী সমর্থকরা তখনই সাহস পাবে মাঠে নামতে যদি দেখে সেন্ট্রাল লিডাররা সঠিক প্রার্থী চয়ন করে প্রত্যেকটা বিধানসভায় দাঁড় করিয়েছে। প্রার্থী দেখে, প্রার্থী বুঝে তবেই কিন্তু তারা নামবে, এটা তুমি মাথায় রেখো। ফলে এতগুলো ফ্যাক্টর আছে। ফলে হেডলাইন তোমার সোশ্যাল মিডিয়াকে কিভাবে দিয়েছে তা দেখে তুমি আমায় প্রশ্ন করলে, কিন্তু অনেকগুলো বাট ফ্যাক্টরের কথা বলছি। কিন্তু শেষ বিচারে আমি তোমাকে আবারও বলবো, বিজেপি কর্মী সমর্থকরা তখনই মাঠে নামবে যখন দেখবে যে উপযুক্ত প্রার্থী তারা পেয়েছেন। প্রার্থী যদি দেখেন যে সঠিক পায়নি, তাহলে কিন্তু বিজেপি 24-এর মতন সেইভাবে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা উৎসাহ বোধ করবেন না। আর একই সাথে তোমায় বলছি, এসআইআর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এসআইআর যদি ঠিক মতো না হয়, আর শেষ পর্যন্ত রাজ্যের প্রশাসনকে যদি তুমি নিউট্রালাইজ না করতে পারো, আর ভোটের প্রচার থেকে শুরু করে বুথের পর্যন্ত তুমি যদি তৃণমূলের মাসুল পাওয়ারের দাপট না কমাতে পারো, তাহলে কিন্তু আমি তোমায় বলছি, আবারও বলছি, যে কর্পোরেট সংস্থা আইপ্যাক এর মোটামুটি এস্টিমেট ওইরকমই, বা অন্যান্য অনেক আরো দু একটা সংস্থার এস্টিমেট এরকমই, বিজেপি কিন্তু 100-র নিচেই থাকবে।